বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই প্রতিকূল পরিবেশে ভালো থাকা কষ্টকর, কিন্তু আমি আশাবাদী তোমরা ভালো আছো এবং আছো নিরাপদে। ক্লাস শুরুর প্রারম্ভে আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। আজ যদি স্যার এই অনলাইন বা ভার্চুয়াল ক্লাসের বন্দোবস্ত না করতেন, তাহলে তোমরা একদিকে যেমন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে, আর আমাদের সাথেও যে নিয়মিত তোমাদের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে, সেটাও এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াতো। তাই ক্লাসের শুরুতেই আবারও তোমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি নাজরিন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের কোর্সে প্রায় শেষ পর্যায়ে রয়েছি। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রতিটি অধ্যায় খুব সুন্দরভাবে এবং সফলভাবে পরিপূর্ণভাবে শেষ করতে সফলভাবে শেষ করতে সক্ষম হয়েছি। আজকের আমাদের আলোচ্য বিষয় শুরুর প্রারম্ভে আমাদের কোর্সের নাম, বিভাগের নাম এবং আমরা কোন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং বিশেষ বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব, চলো একটু দেখে নিই। আমাদের বিভাগের নাম আবারও বলছে অর্থনীতি বিভাগ, এবং অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি। আর আমাদের কোর্সের নাম কৃষি ও গ্রামীণ অর্থনীতি। আর কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়ন। এই কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়নে আজকে বিশেষ বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোকপাত করব। এর পূর্বেও আমি এই অধ্যায়ের বিশেষ বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, করতে পারছো রপ্ত। আর এরপরেও বলবো, যেহেতু তোমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তোমরা আগেও জানো, আবারও বলছি যে কোনো অধ্যায়ের যে কোনো জটিল প্রশ্ন বা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারো। তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ স্থাপন করবে। আমি সর্বাত্মক চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই আমাদের আজকে কৃষিখাত এবং অর্থনৈতিক উন্নয়নের অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা নিয়ে, আর আলোচনা করব বনজ সম্পদ উন্নয়নে সরকারি প্রচেষ্টা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এক এক করে আমাদের আজকের পঠিত যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, আমি সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। এর পূর্বেও তোমাদের এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা এবং বনজ সম্পদ উন্নয়নে সরকারি প্রচেষ্টা নিয়ে। প্রথমে আমরা আলোচনা করি বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে। যেমন বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা আলোচনা করো, কিংবা বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা তুলে ধরো, কিংবা বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা কি বিশ্লেষণ করো। বাংলাদেশ কিন্তু একটি উন্নয়নশীল দেশ, তোমরা সেটা জানো। আমাদের দেশে সাধারণত কৃষি নির্ভরশীল হওয়ায় কৃষি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যদিও কৃষি খাতে আমাদের দেশের মোট জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবুও বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশ জনবহুল হওয়ার কারণে দেশের মোট জনসংখ্যার তুলনায় পশু সম্পদ কিন্তু খুবই কম। আবার এর গুণগত মানের দিক থেকেও অনেক পিছিয়ে আছে বলা যায়। এখন আমি তোমাদের আলোচনা করব যে বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যাগুলো আসলে কি কি। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে চারণভূমির পরিমাণ দিন দিন যেমন কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, পশু খাদ্যের সমস্যাও দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা আরেকটি বড় কারণ বলা যেতে পারে। বাংলাদেশের পশু সম্পদের প্রধান সমস্যাগুলো কি কি, এখন ধারাবাহিকভাবে আমি আলোকপাত করি।
প্রথম সমস্যাই হচ্ছে পশু খাদ্যের অভাব। বাংলাদেশে প্রাণী সম্পদের সমস্যাগুলোর মধ্যে পশু খাদ্যের অভাব কিন্তু অন্যতম একটি সমস্যা। আর এর প্রধান কারণ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের মোট চারণভূমির পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে। তাছাড়া পতিত জমি চাষের যোগ্য করে আনার জন্য চারণভূমির পরিমাণও কমে যাচ্ছে। আর ঘাস কিন্তু গরুর প্রধান খাদ্য হওয়ায় চারণভূমির প্রায় বিলুপ্ত হওয়ার কারণে পশু খাদ্য সমস্যা দেখা দিচ্ছে। পশুর এই খাদ্য সমস্যা ক্রমশ প্রকট হয়ে উঠছে। এরপরে রয়েছে চোরের উপদ্রব। আমাদের দেশে একটি জনবহুল দেশ হওয়ার কারণে কর্মসংস্থানের অভাব দেখা দেয়। তাদের মধ্যে আবার কিছু কিছু বেঁচে থাকার জন্য চুরির পথও বেছে নেয়, যেটা আমাদের সাধারণত গ্রাম্য এলাকায় বেশি লক্ষ্য করি। গ্রাম এলাকায় গরু ছাগল চুরির বিষয়টি আমরা প্রায়ই পত্রপত্রিকায় কিন্তু দেখতে পাই। তারা গবাদি পশু চুরি করে এবং তাদের চামড়া খুলে নেওয়ার মতো ঘটনাও ব্যাপকভাবে ঘটতে দেখতে পারি। এতে কি হচ্ছে, গবাদি পশুর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপরে রয়েছে যেমন সুষ্ঠু পরিকল্পনার অভাব। কোনো কিছু উন্নয়ন সাধনের লক্ষ্যে আগে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা, তেমনি পশু সম্পদ উন্নয়নের লক্ষ্যে আমাদের সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। আমাদের দেশে 1974 সালে ঢাকা শহর থেকে দূরে দেশের একমাত্র কেন্দ্রীয় প্রযোজন কেন্দ্রটি চালু করা হলেও সেখানে সুনিশ্চিত প্রযোজন নীতির প্রয়োগ করা সম্ভব হয়নি। পশুপালন পরিদপ্তরের কোনো অনুমোদিত প্রযোজন নীতি নেই। তাছাড়া পশু পাখির জন্য খাদ্য সরবরাহের বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থাও নেই, যার কারণ আমাদের দেশে পশুর উন্নয়ন দ্রুত করা সম্ভব হচ্ছে না। এরপরে রয়েছে কি পশু সম্পদের স্বল্পতা। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত পরিমাণে পশু সম্পদ নেই। তাই বাংলাদেশে কৃষিকাজের পরিচালনা, যাতায়াত ও পরিবহন প্রভৃতি ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পশু সম্পদ না থাকায় দরুন নানান রকম সমস্যা দেখা দেয়। এরপরে সমস্যা রয়েছে যেমন বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের ব্যবস্থা নেই। আমাদের দেশে পশু সম্পদ উন্নয়নের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের ব্যবস্থা না থাকা। ফলে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে এই পদ্ধতি না থাকায় পশু সম্পদ উন্নয়ন দ্রুত হচ্ছে না। আমাদের দেশে গ্রামের দরিদ্র কৃষকেরা তাদের সংসারের খরচ চালানোর জন্য জমি চাষাবাদের পাশাপাশি গবাদি পশুর পালন করে থাকে। কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের ব্যবস্থা না থাকায় আমাদের পশু সম্পদ প্রয়োজনের তুলনায় কিন্তু খুবই কম। এরপরে রয়েছে চিকিৎসা ব্যবস্থার স্বল্পতা। পশু সম্পদের উন্নয়নের পথে আরেকটি বড় সমস্যা হলো উন্নত চিকিৎসা ব্যবস্থার স্বল্পতা। আমাদের দেশে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসক না থাকার কারণে গবাদি পশুর রোগের সময় অনেক ক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব হয় না, আর যথেষ্ট পরিমাণ ওষুধও পাওয়া যায় না। এরপরে রয়েছে পশু পাখির রোগ। আমাদের দেশে কখনো কখনো পশু পাখির রোগ মহামারী আকার দেখা দেয়। এতে কি হচ্ছে, বহু সংখ্যক পশু পাখি অকালে মারা যায়। তাছাড়া প্রতি বছরে নিত্য নতুন রোগের কারণে বহু সংখ্যক হাঁস মুরগি মারা যায়। তাই বাংলাদেশে পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রোগে পাখির মৃত্যুর হার 25% এবং পশুর মৃত্যুর হার 10%। এরপরে রয়েছে নিম্নমান। আমাদের দেশে পশুদের অন্যতম প্রধান সমস্যা হলো নিম্নমান। আর এই নিম্নমানের কারণে আমাদের দেশে পশু সম্পদ কৃষিক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রাণী সম্পদের সমস্যাগুলো তোমাদের আমি আরেকবার আলোচনা করছি, যে পশু খাদ্যের অভাব রয়েছে, চোরের উপদ্রব, সুষ্ঠু পরিকল্পনার অভাব, পশু সম্পদের স্বল্পতা, বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থার স্বল্পতা, পশু পাখির রোগ, নিম্নমান। এই সমস্যা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের পশু সম্পদ রক্ষার্থে, পশুর গুণগত মান বজায় রাখতে, পশুর সুষ্ঠু বিকাশ লাভের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমাদের পশু সম্পদ দিন দিন বিলুপ্ত হবে। পাশাপাশি আমাদের দেশে বিরাট জনসংখ্যার গোষ্ঠীর খাদ্য ও আমিষের অভাব দেখা দেবে।
তাই যথাযথ ব্যবস্থা, সুষ্ঠু পরিকল্পনা এবং পশু খাদ্যের অভাব মিটিয়ে পশু সম্পদের সমস্যা দূর করা সম্ভবপর হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বনজ সম্পদ উন্নয়নে সরকারি প্রচেষ্টা। বন একটি দেশের প্রাকৃতিক সম্পদ। যে কোনো দেশের মোট আয়তের তুলনায় 20 থেকে 25% বনভূমি কিন্তু থাকা প্রয়োজন, যেটা পরিবেশের ভারসাম্য এবং বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে বাঁচার জন্য অপরিহার্য বা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে মোট আয়তনের তুলনায় মোট বনভূমির পরিমাণ মাত্র 17%। বলা হচ্ছে যে দেশে যত বেশি বনভূমি রয়েছে সেই দেশ তত বেশি সুরক্ষিত থাকে। তাছাড়া বনভূমি বায়ুমণ্ডলের ওজোন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে করে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না। এখন বনজ সম্পদ উন্নয়নে আমাদের সরকারি প্রচেষ্টা কি কি, চলো আমরা এটা আলোকপাত করি। বনজ সম্পদ উন্নয়নে সরকারি প্রচেষ্টার মধ্যে প্রথমেই বলতে হবে যে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন বলো তো? সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো? প্রশ্নই আসে না। তাই এই বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথায় থেকে পেয়ে থাকি? গাছ থেকে, অর্থাৎ বনভূমি থেকে। তাই পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বনজ সম্পদের গুরুত্ব সর্বাধিক। শুধু পরিবেশগত ভারসাম্যই নয়, অর্থনৈতিক দিক দিয়েও বনজ সম্পদের কিন্তু গুরুত্ব রয়েছে। তাই বনজ সম্পদ পরিবেশগত এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সরকার এর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। আর এই পদক্ষেপগুলো কি কি বা সরকারি বা প্রচেষ্টাগুলো কি কি, চলো আমরা এক এক করে আলোচনা করি। প্রথমেই রয়েছে কি, সরকার আয়োজন করেছেন কি বৃক্ষরোপণ সপ্তাহ পালন। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বনভূমির পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। যদিও আমাদের দেশের সরকার প্রতি বছর জুন ও জুলাই মাসে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে থাকে, কেননা জনসচেতনতাই করে থাকে। কেননা জনসচেতনতা যদি তুমি বৃদ্ধি করতে না পারো বা সৃষ্টি করতে না পারো, তাহলে এর প্রয়োজনীয়তাও উপলব্ধি করা যাবে না। তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে বুঝতে হবে যে গাছ লাগালে পরিবেশ শুধু রক্ষা পাবে না, একটি গাছ কাটলে 2টি গাছ রোপণ করতে হবে এবং স্লোগান দিতে হবে গাছ লাগাও জীবন বাঁচাও বা গাছ লাগাও পরিবেশ বাঁচাও। আমরা কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন ব্যানার ফেস্টুনে এটা আমরা দেখতে পারি যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও, যদি জীবন বাঁচাতে চাও অবশ্যই বৃক্ষ লাগাও বা বৃক্ষ রোপণ করো। এরপরে রয়েছে কি সড়ক পথে বনায়ন। সরকার দেশের বড় বড় সড়ক পথের 2 ধারে উল্লেখযোগ্য হারে বৃক্ষরোপণ করেছেন। এতে করে রাস্তার সৌন্দর্য যেমন একদিকে বৃদ্ধি পাবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছপালাও একটা গুরুত্বপূর্ণ বা বিরাট ভূমিকা পালন করবে, যার কারণে পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা করাও সম্ভব হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অর্থাৎ বনজ সম্পদ সম্পর্কে গবেষণা এবং শিক্ষাদানের জন্য চট্টগ্রাম একটি বন গবেষণা যেমন প্রতিষ্ঠান করা হয়েছে, তেমনি সিলেটেও একটি বন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত করা হয়েছে। এতে করে দেশে বনভূমির পরিমাণ একদিকে যেমন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে রয়েছে বনশিল্প উন্নয়নের সংস্থা গঠন। সরকার বনজ সম্পদ উন্নয়ন এবং তার সুষ্ঠু ব্যবহারের জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন সংস্থা অর্থাৎ BFIDC অর্থাৎ বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠন করেছেন। এতে কি হচ্ছে, এই সংস্থা গঠনের কারণে দেশে নতুন নতুন বন সৃষ্টির পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, তেমনি বন সংরক্ষণের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখবে। তাছাড়া বনজ সম্পদ সংরক্ষণ এবং বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে এই সংস্থা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এরপরে রয়েছে কি ভূমি অধিগ্রহণ। বনভূমি এলাকার বৃদ্ধির লক্ষ্যে বর্তমান বনাঞ্চলের আশেপাশে ভূমি সরকারি দখলে আনা হয়েছে এবং সেখানে করা হচ্ছে বনায়ন। তারপরে রয়েছে রাবার এবং সেগুন গাছ রোপণ, অর্থাৎ সরকারি উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম সিলেটে রাবার বাগান গড়ে তোলা হয়েছে। এতে করে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনিভাবে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার কি সম্ভাবনা রয়েছে।
তাছাড়া দেশের বিভিন্ন জায়গায়ও সেগুন গাছ লাগানো হচ্ছে। তারপরে রয়েছে কি বন রেঞ্জ সৃষ্টি। সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় গাছ লাগিয়ে বন রেঞ্জ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন কমানো সম্ভব হয়েছে। এরপরে রয়েছে যেমন ধরো সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি সম্পৃক্ত থাকে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণ যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকেই কি বলা হচ্ছে? সামাজিক বনায়ন। আমাদের দেশের বন বিভাগ এর মধ্যে উপকূলীয় চরাঞ্চলসমূহে ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির প্রয়াস গ্রহণ করেছে। এরপরে রয়েছে কি সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত বনাঞ্চল। দেশে সরকারি বনাঞ্চলে সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত দুই ভাগে ভাগ করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে অনুমোদন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয় না, আর অপরদিকে নিয়ন্ত্রিত বনাঞ্চলে কতিপয় শর্ত সাপেক্ষে জনগণকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল হারবেরিয়াম। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম দেশের উদ্ভিদ সম্পদের উপর টক্সোনমিক গবেষণায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হল ফিল্ড সার্ভের মাধ্যমে কৃষিজ, বনজ, ভেষজ, বিলুপ্তপ্রায় উদ্ভিদসহ সকল প্রকার বৃক্ষলতা প্রজাতি নমুনা সংগ্রহ, শনাক্তকরণ, সংরক্ষণ এবং সংগৃহীত উদ্ভিদ সম্পদের ডাটাবেস প্রস্তুত করা। অর্থাৎ বনজ সম্পদ উন্নয়নের সরকারি যে প্রচেষ্টাগুলো রয়েছে সেই প্রচেষ্টাগুলো আমরা কিন্তু এখন আলোকপাত করলাম বা আলোচনা করলাম। আবারও বলছি যে বনজ সম্পদ উন্নয়নের সরকারি প্রচেষ্টাগুলো কী কী? একটি হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা, সড়কপথে বনায়ন করা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বনশিল্প উন্নয়ন সংস্থা গঠন করা, ভূমি অধিগ্রহণ, রাবার ও সেগুন গাছ রোপণ, বন রেঞ্জ সৃষ্টি, সামাজিক বনায়ন, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত বনাঞ্চল, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম। তাহলে আমরা দেখছি যে বনজ সম্পদ উন্নয়নে সরকারের যে বিভিন্ন প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টাগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারছো রপ্ত। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বনজ সম্পদ একটি দেশের কি প্রাকৃতিক সম্পদ, যা ওই দেশের প্রাকৃতিক শুধু সৌন্দর্য বৃদ্ধিই করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। যার কারণে সরকার বনজ সম্পদের বৃদ্ধি এবং উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করছেন। এর ফলে দেশে বনাঞ্চল সংরক্ষণ এবং নতুন নতুন বনাঞ্চল বৃদ্ধি করাও সম্ভব হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত যদি থাকা যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য যেমন একদিকে রক্ষা পাবে, তেমনিভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং সর্বোপরি জাতীয় আয় বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাসের আলোচনার শেষ করার প্রারম্ভে আবারও বলছি, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কি বাংলাদেশের প্রাণী সম্পদের সমস্যা নিয়ে আলোচনা এবং বনজ সম্পদ উন্নয়নে সরকারের কি কি প্রচেষ্টা গ্রহণ করেছে সেগুলো নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, করতে পারবে রপ্ত। এবং কোনো বিষয় বা আবারও বলছি যে কোনো বিষয় বা এই কোর্সের যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারো বা যে কোনো যদি প্রশ্ন জটিল মনে হয়, বুঝতে অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করবে। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব তোমার সমস্যার সমাধান দিতে। বিদায় নেবার পূর্বে তোমাদের সাথে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে বিরাজ করছি, অর্থাৎ আমরা অনুকূল পরিবেশে অবস্থান করছি না, আমরা প্রতিকূল পরিবেশে অবস্থান করছি। আমাদের প্রয়োজনের তাগিদে ঘরে বের হতে হবে। তোমরা অবশ্যই ঘরে বের হবে, কিন্তু মাস্ক পরিধান করে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি এবং ফলমূল খাবে, আর সেই সাথে পান করবে প্রচুর পানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু নিজেরাই এই নিয়ম মানবে না, তোমার বাড়ির প্রতিটি সদস্য
আশেপাশের লোকজন, পরিবেশের সবাইকে এই নিয়ম কানুন মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। একা নিরাপদে থাকলে চলবে না, সবাইকে নিয়ে নিরাপদে থাকলে তবেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। এবং আমার বিশ্বাস আমার কেন্দ্রীয় কলেজে প্রিয় শিক্ষার্থীরা এই ব্যাপারে কখনো পিছিয়ে পড়বে না। ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে উৎসাহিত করবে। তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।